হাই ফ্রিকোয়েন্সিকে দেয় না পাস করতে, তাকে আমরা বলবো লো পাস ফিল্টার। হ্যাঁ আর যে সমস্ত ফিল্টার তোমার হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয় কিন্তু লো ফ্রিকোয়েন্সি দেয় না, তাকে আমরা বলবো হচ্ছে হাই পাস ফিল্টার। এখন এই হাই পাস এবং লো পাস ফিল্টারের ঠিক অ্যাপ্লিকেশন আছে। যেটা আছে সেটা আমরা এতে দেখতে পেয়েছি, ওয়েন ব্রিজ অসিলেটরের মধ্যে দেখতে পেয়েছি। ঠিক আছে, তো ওয়েন ব্রিজ অসিলেটরের সার্কিটটা আমরা দেখে নেবো একবার। ওয়েন ব্রিজ অসিলেটরের যে সার্কিট সেটাকে আমরা একবার দেখে নেব। আগের দিন আমরা অলরেডি এটা সার্কিটটা এঁকেছিলাম, তো আমি ওটাকে কপি করে নিই। আচ্ছা, আগেরটাই আমরা কনসিডার করি, ওটাকেই কনসিডার করে আমরা ওটাতেই ড্রয়িংটা কন্টিনিউ করি। আমরা ওয়েন ব্রিজ অসিলেটর সম্পর্কে ডিসকাশন স্টার্ট করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম এইরকম একটা অংশ। ঠিক আছে, যেখানে এইরকম একটা সার্কিট ছিল, একটা হচ্ছে ক্যাপাসিটার একটা রেজিস্টার সিরিজে, তারা হচ্ছে হাই পাস ফিল্টার তৈরি করছে, আর একটা ক্যাপাসিটার একটা রেজিস্টার প্যারালালে তারা একটা লো পাস ফিল্টারের মতো বিহেভ করছে। এবং এর ফলে কি হবে, যখন আমরা ইনপুটে কোনো সিগন্যাল অ্যাপ্লাই করব তখন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার এই সি এবং আর যারা পরস্পর সিরিজে কানেক্টেড হয়ে আছে তারা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পর্যন্ত ব্লক করে দেবে, তারপর থেকে সেটা অ্যালাউ করবে এর মধ্যে দিয়ে পাস করার জন্য। অন্যদিকে এইদিকে আমার যে এই এলপিএফটি আছে, এলপিএফ আবার কি করবে না, একটা পার্টিকুলার লো ফ্রিকোয়েন্সি পর্যন্ত এ নিজের মধ্যে দিয়ে পাস করতে দেবে, কিন্তু যেই হাই ফ্রিকোয়েন্সি এখানে চলে এলো সেটাকে কিন্তু এই সি এবং আর এর যে প্যারালাল সার্কিট এ কিন্তু অপোজ করবে, পাস করতে দেবে না। ঠিক আছে, তো এইটা ব্যাপার যে যখন আমাদের হাই পাস এবং লো পাস ফিল্টার এরকম কম্বিনেশনে যখন থাকছে তখন আমাদের আউটপুট যেটা আমরা পাচ্ছি ভিও, সেটা এই হাই পাস একটা পার্টিকুলার লো ফ্রিকোয়েন্সি পর্যন্ত ব্লক করে দিচ্ছে। তো সেই একটা পার্টিকুলার এমন ফ্রিকোয়েন্সি থাকছে যে ফ্রিকোয়েন্সিটাতে আমাদের এই হাই পাস ফিল্টার এর মধ্যে দিয়ে অ্যালাউ করছে এবং লো পাস ফিল্টারও অ্যালাউ করছে পাস করবার জন্য। তো সেক্ষেত্রে সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমরা একটা হাই আউটপুট পাবো। এই যে আমরা গেনটা দেখেছিলাম, গেনটা ফ্রিকোয়েন্সির সঙ্গে যদি কিভাবে ভ্যারি করছে আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে গেনটা প্রথমেও কম ছিল, পরেও কমই হচ্ছে, কিন্তু মাঝে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির নাম আমরা বলছি এফআর অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে গিয়ে আউটপুটটা অ্যাবনর্মালি একটা হাই আউটপুট আমরা পাচ্ছি। এবার এই পার্টিকুলার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতেই আমরা এই আমরা এই ওয়েন ব্রিজ অসিলেটরকে অপারেট করাবো যাতে আমরা ফুল হাই আউটপুট পেতে পারি। একটা পার্টিকুলার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতেই আমরা অপারেট করাবো। তো এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কত হবে সেটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো এই আমাদের ওয়েন ব্রিজ অসিলেটরের এই যে নিচের অংশ, এই অংশটা একটা হচ্ছে সি এবং আর সিরিজে এবং সি এবং আর প্যারালালে, এরা মিলে একটা এরকম হাই পাস এবং লো পাস ফিল্টারের কম্বিনেশন তৈরি করেছে। এখন আউটপুট যেটা অপ্যাম্প থেকে পাচ্ছি সেই আউটপুটটা এখানে ফিড হচ্ছে প্রথমে আমাদের যে এইচপিএফ অর্থাৎ হাই পাস ফিল্টার সেখানে যাচ্ছে এবং তারপরে এটা এলপিএফ অর্থাৎ লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে যে ভিএফ যেটা পাবো, ফিডব্যাক ভোল্টেজ যেটা পাবো, সেটা আমরা সবসময় লোই পাবো, কিন্তু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে আমরা এখানে একটা হাই ভিএফ পাবো, মানে ফিডব্যাক ভোল্টেজ পাবো। এবং সেই ফিডব্যাক ভোল্টেজটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করছি না, অপ্যাম্পের নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করছি। তো এইটা আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সিটা প্রথমত কত সেটা আমরা হিসাব করবো। তো সেটার জন্য আমরা এই আরসি সিরিজ এবং আরসি প্যারালাল এই সার্কিটটাকে নিয়ে এটার আমরা ভি আউট বাই ভি ইন এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। মানে এই সার্কিটের ক্ষেত্রে ভি আউট বাই ভি ইন এই রেশিওটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি। তো সেটা করার জন্য এই যে এই অংশটা প্রথমে যে আমার হাই পাস ফিল্টার তার মধ্যে আছে আর এবং সি সিরিজে, তাহলে তার ক্ষেত্রে জেড ওয়ান এর ভ্যালুটা কত হয়েছে, জেড ওয়ান ইজিক্যাল টু 1/j⍵c1 প্লাস আর1। এবং এই যে জেড টু যেটা আমার সি এবং আর প্যারালালে আছে তার ক্ষেত্রে আমার জেড টু সমান হয়েছে কত, আর2 ইন প্যারালাল উইথ j⍵c2। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেখব। জেড টুটাকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারি বলো, জেড টু যেটা পেয়েছি সেটাকে একটু সিম্পলিফাই করে নেব। এটা তো আমরা পেয়েছি, মানে আর2 প্যারালাল উইথ j⍵c2, এটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করছি। তার মানে আর2 তার সঙ্গে গুণ করব 1/j⍵c2, এখানে হবে আর2 প্লাস 1/j⍵c2। এটাকে যদি সিম্পলিফাই করি, উপরে আর2
আর জে ওমেগা সি টু যেটা থাকবে সেটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, আমি ওটাকে আর লিখছি না। এটা হয়ে যাবে 1 প্লাস জে ওমেগা সি টু আর টু, এরকম হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের জেড টু। এটা হয়ে গেল কি, এটা হলো আমাদের জেড টু। আর অলরেডি আমরা জেড ওয়ান এর ভ্যালুটা জানি। জেড ওয়ান এর ভ্যালু কত? এইটা আর ওয়ান প্লাস জে ওমেগা সি ওয়ান। এটাকে যদি আমরা ভালো করে লিখি, জেড ওয়ানটাকে আমরা এরকমও লিখতে পারি, নিচে লসাগু চলে যাবে জে ওমেগা সি ওয়ান, আর উপরে চলে আসবে 1 প্লাস জে ওমেগা সি ওয়ান আর ওয়ান। এইটা, এটা হলো আমাদের জেড ওয়ান। এখন যদি আমরা এই সার্কিট ডায়াগ্রামটা দেখি, এই সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা কি বলতে পারি? ভি আউট এবং ভি ইন এদের রেশিও যদি বার করতে হয়, তাহলে কি বলবে? ভি আউট বাই ভি ইন সমান কত? এখানে যদি একটা কারেন্ট কনসিডার করে নাও, এরকম সাপোজ একটা এই লুপে একটা কারেন্ট কনসিডার করে দিলে, তাহলে আই কারেন্ট সমান আমরা কি লিখতে পারি? এই লুপ থেকে আমরা আই কারেন্ট সমান কি লিখতে পারি বলো? আই কারেন্ট সমান আমরা লিখতে পারি, আই হচ্ছে ভি ইন ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড টু। এটা আমরা লিখতে পারি। এটা হয়ে গেল আমাদের আই, এই লুপের মধ্যে যে কারেন্টটা যাবে। তাহলে সেটা যদি হয়, তাহলে এই ভিও যেটা আউটপুট ভোল্টেজ, সেটাকে কি লিখতে পারি? ভিও যেটা আমাদের আউটপুট ভোল্টেজ, সেটাকে আমরা লিখে ফেলতে পারি যে ভিও সমান হলো আই ইন্টু জেড টু, আই ইন্টু জেড টু। কারণ জেড টু মানেই হচ্ছে এই অংশটা। জেড টু মানে কোন অংশটা? এই অংশটা। এটার মধ্যে যে ড্রপ হচ্ছে সেটাই তো আমার অ্যাকচুয়ালি ভি আউট বা ভি আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ ভিও ফিজিক্যাল টু আমরা লিখতে পারি আই ইন্টু জেড টু, যেখানে আমরা আই এর ভ্যালুটা কত জানি? আই এর ভ্যালু আমরা অলরেডি জানি হচ্ছে ভি ইন ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড টু, আর গুণ হয়ে যাবে তার সঙ্গে জেড টু, তার সঙ্গে জেড টুটা গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা হলো যে ভি আউট বাই ভি ইন এই রেশিওটা কত হচ্ছে? ভি আউট বাই ভি ইন এই রেশিওটা হয়ে যাচ্ছে আমাদের এরকম, জেড টু ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড টু, জেড টু ডিভাইডেড বাই জেড ওয়ান প্লাস জেড টু। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ভি আউট বাই ভি ইন এই রেশিও। এবার এই রেশিওটাকে আমরা সিম্পলিফাই করব। আমরা অলরেডি জেড টুর ভ্যালু জানি এবং জেড ওয়ান এর ভ্যালুও জানি। তাহলে জেড ওয়ান এর ভ্যালু কত জানি? এখানে লিখি, জেড ওয়ান এর ভ্যালু কত পেয়েছি অলরেডি বলো? জেড ওয়ান এর ভ্যালু হয়ে গেছে অলরেডি 1 প্লাস জে ওমেগা সি ওয়ান আর ওয়ান, 1 প্লাস জে ওমেগা সি ওয়ান আর ওয়ান ডিভাইডেড বাই কত? জে ওমেগা সি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে জে ওমেগা সি ওয়ান। এবং জে আগের পেজে একবার যান না। দেখো, হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে। আর জেড টু সমান কত এসছে? জেড টু সমান কত এসছে? জেড টু সমান আর টু বাই 1 প্লাস জে ওমেগা সি টু ইন্টু আর টু, এটা এসছে। এখন আমরা জানতে পারছি যে আমাদের ভি আউট বাই ভি ইন মানে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, এই যে রেশিও ভি আউট বাই ভি ইন এই যে রেশিও, এটা এক্ষেত্রে কত আসছে? ভি আউট বাই ভি ইন এর রেশিওটা আসছে আমাদের জেড টু বাই জেড ওয়ান প্লাস জেড টু, জেড টু বাই জেড ওয়ান প্লাস জেড টু। ঠিক আছে, এবার এখানে আমরা বসিয়ে দেবো জেড টুর ভ্যালুটা বসাবো, আর টু বাই ওটা বসিয়ে দেবো 1 প্লাস জে ওমেগা সি টু ইন্টু আর টু ডিভাইডেড বাই 1 প্লাস জে ওমেগা সি ওয়ান ইন্টু আর ওয়ান বাই জে ওমেগা সি ওয়ান প্লাস আর টু বাই 1 প্লাস জে ওমেগা সি টু ইন্টু আর টু।
এরকম একটা এলো। আর এই যে জিনিসটা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে কি হবে আমাদের? এটা সিম্পলিফাই করলে এইখানে জে ওমেগা সি টু আর টু প্লাস ওয়ান, আর নিচে লসাগু কত হচ্ছে জে ওমেগা সি ওয়ান গণিত ওয়ান প্লাস জে ওমেগা সি টু আর টু। এবার এই যে ওয়ান প্লাস জে ওমেগা সি টু আর টু, এই টার্মটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে উপরে এবং নিচে। এটা তোমরা সিম্পলিফাই করে দেখতে পারো। এটা হয়ে যাবে আর টু ইন্টু উপরে চলে যাবে জে ওমেগা সি ওয়ান, জে ওমেগা সি ওয়ানটা উপরে চলে যাবে এবং নিচে পড়ে থাকবে আমার এখানে আর টু ইন্টু জে ওমেগা সি ওয়ান, এটা একটা টার্ম, আর টু ইন্টু জে ওমেগা সি ওয়ান, এটা একটা টার্ম, প্লাস এই দুটো টার্মের গুণ হয়ে যাবে কোনাকুনি যে দুটো টার্ম, ওয়ান প্লাস জে ওমেগা সি ওয়ান আর ওয়ান এবং ওয়ান প্লাস জে ওমেগা সি টু আর টু, এই দুটো টার্ম কোনাকুনি গুণ হয়ে যাবে। এবং এক্ষেত্রে যেটা আসবে, এক্ষেত্রে কত আসবে বলো গুণ করলে কোনাকুনি? আসবে ওয়ান প্লাস জে ওমেগা সি টু আর টু প্লাস জে ওমেগা সি ওয়ান আর ওয়ান মাইনাস হয়ে যাবে, কারণ জে ইন্টু জে মানে মাইনাস ওয়ান হয়ে যাবে, জে স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ান ইন্টু কত, মাইনাস ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার আর ওয়ান আর টু সি ওয়ান সি টু, এরকম একটা রেজাল্ট আসবে নিচে, চলে আসবে। তাহলে এবার আমরা যেটা করব, এখান থেকে আমরা রিয়েল পার্টস যেগুলো আমাদের থাকছে সেই রিয়েল পার্টস গুলোকে এক জায়গায় রাখবো এবং ইমাজিনারি পার্টস গুলোকে আমরা একটু আলাদা করে নেব। নিচের যেটা জিনিস, সেখানে উপরে তো আমাদের একমাত্র ইমাজিনারি জিনিসই আছে, মানে জে ইন্টু কত আছে, জে ইন্টু ওমেগা ইন্টু আর টু ইন্টু সি ওয়ান, এইটা আছে উপরে। আর নিচে যেটা আছে, নিচের মধ্যে রিয়েল পার্টসও আছে এবং ইমাজিনারি পার্টসও আছে। এখন রিয়েল পার্ট, সেই পার্টগুলোকে আমরা এক জায়গায় রাখবো আর ইমাজিনারি পার্টটাকে আমি আলাদা করে নেবো। এখন রিয়েল পার্ট কোনটা? এই ওয়ান হচ্ছে একটা রিয়েল নাম্বার, আর এই যে জিনিসটা ওমেগা স্কোয়ার আর ওয়ান আর টু সি ওয়ান সি টু, এইটা হচ্ছে একটা রিয়েল টার্ম। তাহলে এই দুটোকে কাছাকাছি রাখবো। কত হয়ে গেল এটা? ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর ওয়ান আর টু সি ওয়ান সি টু। ঠিক আছে, এটা একটা টার্ম হয়ে গেল। আর প্লাস কত হয়ে যাবে? প্লাস হচ্ছে ইমাজিনারি যে টার্মটা আছে, ইমাজিনারি টার্মটা আমার কত আছে না, জে ইন্টু জেটাকে আমি কমন নিয়ে নেব। তাহলে এটা একটা ইমাজিনারি টার্ম, এটাতে কত ছিল ওমেগা ইন্টু সি ওয়ান ইন্টু আর টু, এটা একটা ইমাজিনারি টার্ম হয়ে গেল। প্লাস এখানে একটা ইমাজিনারি টার্ম আছে ওমেগা ইন্টু আর টু ইন্টু সি টু, আরেকটা ইমাজিনারি টার্ম আমার হয়ে গেল এইটা ওমেগা ইন্টু আর ওয়ান সি ওয়ান প্লাস ওমেগা ইন্টু আর ওয়ান সি ওয়ান, ব্যাস এইটা আরেকটা টার্ম হয়ে গেল। ঠিক আছে, তো এই কটা ইমাজিনারি টার্ম হয়ে গেল। এখন এইটা আমার কি এলো, এই জিনিসটা যেটা এলো, এটা কিসের রেজাল্ট বেরোলো আলটিমেটলি? এটা কিসের ভ্যালু? এই ভ্যালুটা যেটা এসছে, এই ভ্যালুটা এসেছে আমার কার? এটাই হলো ভি আউট বাই ভি ইন, গেনের ভ্যালু যেটা আমরা, সেটা এখানে এটাই পেয়েছি। এখন এই যে গেন বা এটার ভ্যালু তো আমাকে অ্যাজ এ ওয়েন ব্রিজ অসিলেটর যখন আমরা ইউজ করব, তখনও কিন্তু আমাদের আলটিমেটলি এটা কোথায় তৈরি হচ্ছে, আমরা এটা তো একটা ইন জেনারেল পিকচার একে বললাম, যেখানে ইনপুট দিলে এটা আউটপুট তৈরি হলে সেটা এরকম হওয়া উচিত, সেটা ইন জেনারেল আমরা এরকম রিপ্রেজেন্ট করে ব্যাপারটাকে বললাম। ঠিক আছে, এখন গেনের যে ফেজ শিফট, এই যে গেন যেটা হচ্ছে, সেটাই তো অ্যাজ এ ফিডব্যাক আমাদের কোথায় অ্যাপ্লাইড হচ্ছে, সেটাই তো অ্যাজ এ ফিডব্যাক আমরা অ্যাপ্লাই করছি আমাদের নন ইনভার্টিং টার্মিনাল অফ দ্য অপ অ্যাম্প, সেখানে আমরা অ্যাপ্লাই করছি। এখন যদি আমার এটাকে একটা পজিটিভ ফিডব্যাক হতে হয়, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে এই যে গেইনটা হলো, সেই গেনের মধ্যে কোনো রকম ইমাজিনারি পার্টস থাকবে না, কোনো ফেজ শিফটিং হবে না। ফেজ শিফটিং হলে তো আর সেটা প্রপার আনড্যাম্পড অসিলেশন প্রোভাইড করতে পারবে না। তো ফেজ শিফটিং যদি না হতে হয়, তাহলে এই যে জিনিসটা আমার বেরোলো ভ্যালুটা,
এখানে কোনো রকম কোনো ইমাজিনারি পার্টস থাকা চলবে না। ঠিক আছে, এর ভ্যালুটা রিয়েল ভ্যালু হতে হবে, গেনের ভ্যালুটা রিয়েল ভ্যালু হতে হবে। এখন দেখো গেনের যে এক্সপ্রেশন বেরিয়েছে সেখানে উপরে তো অলরেডি জে আছে, উপরে একটা অলরেডি জে আছে, এবার নিচে তোমার কোন টার্মটাকে জিরো হতে হবে বলো তো, তাহলে ফাইনাল ভ্যালু যেটা হবে সেটাতে কোনো জে বা ইমাজিনারি টার্মস থাকবে না। দেখো উপরে অলরেডি একটা জে আছে এক্সপ্রেশনে, এখন নিচে স্যার যদি ওয়ান মাইনাস ওমেগা হ্যাঁ, স্কোয়ার R1 R2 C1 C2 টাকে জিরো হতে হবে। এই টার্মটা যদি জিরো হয়ে যায়, এই টার্মটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে নিচেও ইমাজিনারি থাকবে, শুধু এই জে ইন্টু এই যেটা আছে সেটা থাকবে, আর উপরে তো ইমাজিনারি দিয়ে আছেই। তখন কিন্তু আমার এই ভ্যালুটা আলটিমেটলি জে জে কেটে যাবে এবং ফাইনালি আমার একটা রিয়েল ভ্যালু আসবে, মানে ফেজ শিফটিং হবে না। কিন্তু সেটার জন্য কন্ডিশন তাহলে কি, এই পার্টটাকে আমাকে জিরো হতে হবে, এই যে রিয়েল পার্টটা আছে রিয়েল পার্টটাকে কিন্তু আমাকে জিরো করতে হবে। তাহলে সেই কন্ডিশনটাকে আমরা ফার্স্টে অ্যাচিভ করে নিই। তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার R1 R2 C1 C2 এই টার্মটা আমরা জিরোর সঙ্গে ইকুয়েট করে দিই। তাহলে যেটা করব আমরা 1 মাইনাস ওমেগা স্কোয়ার R1 R2 C1 C2 এটা ইকুয়াল টু হলো 0, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে এখান থেকে আমার ওমেগা সমান কত বেরোবে, ওমেগা স্কোয়ার সমান কত বেরোচ্ছে বলো, ওমেগা স্কোয়ার আমি স্টেপ বাই স্টেপ করছি, ওমেগা স্কোয়ার R1 R2 C1 C2 সমান হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা ওমেগার ভ্যালু কত পেয়ে যাচ্ছি, ওমেগার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 1 ডিভাইডেড বাই, সরি ওমেগা স্কোয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছি 1 ডিভাইডেড বাই R1 R2 C1 C2, এটা হয়ে গেল ওমেগা স্কোয়ারের ভ্যালু। সুতরাং ওমেগার ভ্যালু হয়ে যাবে, ওমেগার ভ্যালু এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই রুট 1 ওভার 1 ডিভাইডেড বাই রুট ওভার R1 R2 C1 C2। এটা আমাদের ওমেগার ভ্যালু চলে এলো, এবং ওমেগার ভ্যালু যদি চলে আসে সেখান থেকে আমরা ওমেগা মানে আমরা জানি 2 পাই এফ, ওমেগা মানে আমরা জানি তো 2 পাই এফ, আর এক্ষেত্রে আমরা ওমেগাটা ভ্যালু একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে বার করছি, যে ফ্রিকোয়েন্সিতে আমরা ফিডব্যাক পেতে চাই সেই ফ্রিকোয়েন্সিটা হলো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এটাকে আমরা এফআর লিখতে পারি, যেরকম আমি ছবিতে দেখিয়েছিলাম যে সব ফ্রিকোয়েন্সিতে গেনটা লো হবে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এটা আউটপুটটা হাই হবে, সেই আউটপুট হাই হওয়ার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফআর, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবং সেই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মানটা কত, 1/2 পাই এফআর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার R1 R2 C1 C2। তাহলে এখান থেকে আমাদের এফআর এর ভ্যালু চলে আসবে, অর্থাৎ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা বেরোচ্ছে তার ভ্যালু কত আসছে, 1 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু রুট ওভার R1 R2 C1 C2। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ভ্যালু, এটা হয়ে যাচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ভ্যালু। এখন যদি আমরা একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নিই এক্ষেত্রে যে R1 R2 এরা ইকুয়াল, R1 এবং R2 এর ভ্যালু যদি ইকুয়াল হয় এবং C1 এবং C2 এর ভ্যালু যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে কি হবে, ইফ আমরা একটা কন্ডিশন ধরছি, ইফ R1 ইজ ইকাল টু সে R2 ইজ ইকাল টু ধরে নিচ্ছি আমরা R1 ইজ ইকাল টু R2 ইজ ইকাল টু আমরা R ধরে নিচ্ছি, অ্যান্ড C1 ইজ ইকাল টু আমরা ধরে নিচ্ছি C2 এর ভ্যালু সেম, এবং তাদের ভ্যালু ইকুয়াল টু আমরা C ধরে নিচ্ছি, সেক্ষেত্রে এর ভ্যালুটা কত হয়ে যাবে বলো দেখি, স্যার 1/2 পাই RC, 1/2 পাই RC, F ইজ ইকাল টু FR ইজ ইকাল টু আমাদের হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 2 পাই RC। কিন্তু এটা হচ্ছে সাব কন্ডিশন, আমাদেরকে ধরে নিতে হচ্ছে যে R1 এবং R2 এর ভ্যালু ইকুয়াল এবং C1 এবং C2 এর ভ্যালু ইকুয়াল, সেই পরিস্থিতিতে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 পাই RC। তো এইটা যদি আমরা ধরে নিই, আচ্ছা এখন দেখো, এখন আমরা এটা তো রেজোনেন্স কন্ডিশনে পেলাম, এবার রেজোনেন্স কন্ডিশন হওয়ার জন্য আমাদের কি করতে হলো, ওই যে রিয়েল পার্টস যেটা ছিল, আমাদের যে এক্সপ্রেশন বেরিয়েছিল আউটপুট বাই ইনপুটের যে এক্সপ্রেশন বেরিয়েছিল, সেখানে আমাদের যে রিয়েল পার্টসটা ছিল এই পার্টটাকে আমাকে জিরোর সঙ্গে ইকুয়াল করতে হয়েছে। ঠিক আছে, এই পার্টটাকে আমাকে জিরোর সঙ্গে ইকুয়াল করতে হয়েছে। এখন এই পার্টটা ধরো জিরো হয়ে গেছে, এই পার্টটা তো জিরো আমি ধরে নিলাম, তাহলে সেই পরিস্থিতিতে গেনের ভ্যালুটা কত হচ্ছে আলটিমেটলি সেটাও তো জানতে হবে, সেই পরিস্থিতিতে গেনের ভ্যালুটা আলটিমেটলি কত হচ্ছে সেটাও তো আমাকে জানতে হবে, সেটা কি করে পাবো,
এইটা হচ্ছে আমাদের ধরো ভ্যালুটা যার বেরিয়েছে, কার ভ্যালু এটা, এই ভ্যালুটা বেরিয়েছে আমার ভি আউট বাই ভি ইন, এই রেশিওটা বার হয়েছে এখানে। এখন ভি আউট বাই ভি ইন এর যখন আমরা এরকম একটা রেশিও পেয়ে গেছি, এরকম একটা রেশিও যখন আমরা পেয়ে গেছি, তখন আমরা তো দেখতেই পাচ্ছি এখানে যে এই পার্টটা ইকুয়াল টু জিরো। কোন পার্টটা? এই পার্টটা ইকুয়াল টু হচ্ছে জিরো, এই পার্টটা ইকুয়াল টু জিরো হয়ে গেছে। এখন তাহলে তখন আমার ভি আউট বাই ভি ইন এর ভ্যালু কত হচ্ছে বল? ভি আউট বাই ভি ইন এর ভ্যালু তখন আমরা কত লিখতে পারছি? ভি আউট বাই ভি ইন এই রেশিওটা হয়ে যাচ্ছে আমাদের, উপরে থেকে যাচ্ছে জে ইন্টু ওমেগা ইন্টু আর টু ইন্টু সি ওয়ান ডিভাইডেড বাই নিচে কত থাকছে? জে ইন্টু ওমেগা, প্রথমে আমি আর টুটাকে লিখছি আর টু সি ওয়ান প্লাস আর টু সি টু প্লাস আর ওয়ান সি ওয়ান, আর ওয়ান সি ওয়ান। ঠিক আছে, এইটা হচ্ছে। এখন তাহলে দেখো উপরে জে আর নিচের যেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই জে আর এই জে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং তখন আমার ভি আউট বাই ভি ইন এর রেশিওটা কত বেরিয়ে আসছে? আচ্ছা ওমেগা, সরি এখানেও একটা ওমেগা আছে, লিখিনি, ওমেগাটা থাকবে, মিস হয়ে গেছে, এখানে ওমেগা থাকবে, এখানেও আমার, এখানটায় আমার লেখাটা ঠিক হয়নি, এখানে আমি চেঞ্জ করছি। স্যার ওমেগাটা স্যার ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যাঁ ওমেগাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু এই স্টেপটাই আমাকে লিখতে হবে। এটা হচ্ছে ওমেগা ইন্টু আর টু সি টু থাকবে, ওমেগা ইন্টু আর টু সি টু প্লাস ওমেগা ইন্টু আর ওয়ান সি ওয়ান থাকবে, ওমেগা ইন্টু আর ওয়ান সি ওয়ান থাকবে। এখন দেখো যেটা তো ক্যান্সেল আউট হয়েই গেল, এখন ওমেগাটা যদি আমি নিচ থেকে কমন নিয়ে নিই তাহলে ওমেগাটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং ফাইনালি যেটা পড়ে থাকবে, উপরে কত পড়ে থাকলো? আর টু সি ওয়ান, আর নিচে কত পড়ে থাকলো না এইটা আর টু সি ওয়ান প্লাস আর টু সি টু প্লাস হচ্ছে আমার আর ওয়ান সি ওয়ান, এইটা পড়ে থাকলো নিচে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের ভি আউট ডিভাইডেড বাই ভি ইন এর এক্সপ্রেশন। এখন আমরা ধরেছি যদি আর ওয়ান ইজিক্যাল টু আর টু এবং সি ওয়ান ইজিক্যাল টু যদি সি টু হয়, আর ওয়ান ইজিক্যাল টু যদি আর টু হয় অ্যান্ড সি ওয়ান ইজিক্যাল টু যদি সি টু হয়, তখন আমরা কি বলতে পারি? আর ওয়ান ইজিক্যাল টু আর টু ইজিক্যাল টু সে আর, অ্যান্ড যেটা হচ্ছে সি ওয়ান ইজিক্যাল টু সি টু ইজিক্যাল টু যদি আমরা ধরে নিই সি, তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি যে ভি আউট বাই ভি ইন এই যে রেশিওটা, এটা কত হয়ে যাবে? 1/3 আসছে, 1/3। এটা হ্যাঁ 1/3 চলে আসবে, মানে উপরে আরসি চলে আসবে, উপরে ধরো আরসি আর নিচে এসে গেল 3 আরসি, তাহলে আরসি আরসি কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে হচ্ছে 1/3, এটা হয়ে থাকবে। ঠিক আছে, এইটা চলে এলো। এখন দেখো এই যে ভি আউট বাই ভি ইনটা বেরোলো, এটা ভ্যালু বেরোলো 1/3 যদি আমরা আর ওয়ান ইজিক্যাল টু আর টু আর সি ওয়ান ইজিক্যাল টু সি টু ধরে নিই। এখন একবার এই ওয়েন ব্রিজের ছবিটা দেখো ভালো করে, ওয়েন ব্রিজের ছবিটা ভালো করে দেখো, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের কোন জিনিসটার ভ্যালু 1/3 এলো? আমাদের বলো দেখি এই ছবিতে আমরা ভি ইনটা কোথায় অ্যাপ্লাই করছি, মানে এই যে ছবি, এই ছবি অনুযায়ী আমাদের ভি ইনটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এই আরসি সার্কিট, এটা একটা আরসি সিরিজ আর এটা হলো আর আরসি প্যারালাল সার্কিট, তাহলে আমরা ইনপুটটা কোথায় দিচ্ছি অ্যাকচুয়ালি এই সার্কিটের মধ্যে ওই ছবি অনুযায়ী? ইনপুটটা স্যার ইনভার্টিং টার্মিনালে। না, আমরা ইনপুটটা কিন্তু ইনভার্টিং টার্মিনালে দিইনি, আমরা ইনপুটটা মানে এই যে সার্কিট, আমরা সার্কিট যেটাকে নিয়ে অ্যানালিসিস করলাম সেটা কোন সার্কিটটা? এটা বেসিক্যালি এই সার্কিটটাই না, এই সার্কিটটাকে নিয়ে এতক্ষণ ধরে তো আলোচনা করলাম, এই যে নিচের এই অংশটুকু, এটাকে নিয়েই তো আলোচনা করলাম এতক্ষণ। তার মধ্যে আমরা কোথায় হিসাবটা করলাম? আমরা দেখিচ্ছিলাম ছবি অনুযায়ী আমরা এখানটায় ইনপুট হিসাবে অ্যাপ্লাই করেছি, আমরা এই দিকটাতে ইনপুট দিয়েছি এবং এই দিকটাতে আমরা আউটপুট পেয়েছি। এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটার সঙ্গে পরের ছবিটাকে রিলেট করো। আমরা মানে এটাকে তো ইন জেনারেল একটা অ্যানালিসিস করবার জন্য বলেছি, এটা ভি ইন এন্ড এটা ভি আউট, মানে এটার সঙ্গে তুমি আগের ছবিটাকে রিলেট করার চেষ্টা করো। তাহলে আমি প্রথম যে সি ওয়ান আর আর ওয়ান যেখানে সিরিজে দিয়েছিলাম সেখানে আমি ইনপুট দিয়েছিলাম, এবং এই আর টু আর সি টু যেখানে প্যারালাল আছে সেখান থেকে আমি আউটপুট নিয়েছিলাম। আমাদের যাবতীয় যে এক্সপ্রেশন বেরিয়েছে এই ছবির সাপেক্ষে বেরিয়েছে, ঠিক তো? এখন এই যে আমার অ্যাকচুয়াল যেটা ওয়েন ব্রিজের ছবিটা ছিল, সেখানে তাহলে আমার ওই আরসি সার্কিটটা ছিল কোথায়? আরসি সার্কিটটা আমার এখানে ছিল, অ্যাকচুয়ালি আমার আরসি সার্কিটটা ছিল হচ্ছে এইখানটা, এটা হলো একটা আরসি
এটা হলো একটা আরসি সিরিজ, আর এটা হলো একটা আরসি প্যারালাল। তাহলে আমি এই ভি আউট যেটা আমরা এখানে লিখছি সেটাই অ্যাকচুয়ালি এই আরসির ক্ষেত্রে এটাই তো ইনপুট, এটাই তো ইনপুট হিসাবে কাজ করছে। এবং অ্যাকচুয়ালি যেটা আমরা ভিএফ হিসাবে পাচ্ছি সেটা সেটাই স্যার আমার ওই আউটপুট। ছবি অনুযায়ী, সেটা হচ্ছে আমার ওই ছবি অনুযায়ী ওটা হলো আউটপুট। আউটপুট। মানে আমি যদি পরের ছবিটার সঙ্গে এটাকে রিলেট করি তাহলে এই ভি আউটটা মানে এটা হচ্ছে কার সঙ্গে কম্পেয়ারেবল, এটা হচ্ছে আমি যেটাকে ভি ইন বলে লিখেছি তার সঙ্গে কম্পেয়ারেবল। আর যেটা আমি ভিএফ বলে এখানে লিখছি সেটা হচ্ছে কার সঙ্গে কম্পেয়ারেবল, সেটা হলো আমাদের ওইখানে ভি ইন ভিও স্যার, বলে ভি যেটাকে আউট। ভিও বলে আমি যেটাকে লিখেছিলাম তার সঙ্গে কম্পেয়ারেবল। তাহলে এবার দেখো, এবার আমি ওই ছবি থেকে কি পেলাম, ওই ছবিটাকে সিম্পলি অ্যানালিসিস করে আমি পেয়ে গেলাম যে ভি আউট বাই ভি ইন সমান 1/3। মানে এক্ষেত্রে যদি আমি এই ছবির সঙ্গে রিলেট করি তাহলে এর সঙ্গে রিলেট করলে আমি কি বলতে পারি, আমি ফিডব্যাক ভোল্টেজ যেটা পাচ্ছি এই ছবি অনুযায়ী ভিএফ ডিভাইডেড বাই আমি এখানে আউটপুট যেটা পেয়েছিলাম ভি আউট, এটা রেশিও কত তাহলে ওই ছবির সঙ্গে এই ছবিটাকে কম্পেয়ার করতে বলো। ওখানে আমরা ভি আউট বাই ভি ইন, ওখানে আমি ছবিতে কি ভি পেয়েছিলাম ওই আউট, পরে অ্যানালিসিস ভিএফ ডিভাইডেড বাই ভি আউট বাই, হ্যাঁ ভিএফ ডিভাইডেড বাই ভি আউট সমান কত, তাহলে ওটা মানেই হচ্ছে আমার 1/3। 1/3, 1/3। মানে এই ছবির সঙ্গে রিলেট করলে আমি বলতে পারি ভিএফ ডিভাইডেড বাই ভি আউট দ্যাট ইজ ইকুয়াল টু আওয়ার 1/3। এখন ভিএফ ডিভাইডেড বাই ভি আউট এই টার্মটাকে আমরা কি বলে ডাকি, স্যার এটাকে আমরা কি একের তিন বলি বলো, কেন ভিএফ বাই লিখলেন ভি স্যার? আউট একের তিন তো হওয়ার কথা না স্যার, সেক্ষেত্রে তো R1 R2 টা সমান হতে হবে, C1 C2 টা সমান হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওটা ধরে নিয়েছি, ধরো আর1 আর2 এবং C1 C2 সমান একের তিনটে স্যার ধরে আমি কন্ডিশনাল এটা ভ্যালু ধরো তো বলছেন। করেছি। হ্যাঁ কন্ডিশনাল ভ্যালুতেই বলছি যে সেক্ষেত্রে আমাদের ভিএফ বাই ভি আউট এর ভ্যালু কত আসা উচিত, 1/3 আসা উচিত, ঠিক তো? তার মানে আমার এখানে ফিডব্যাক ভোল্টেজ যেটা আসবে ডিভাইডেড বাই ভি আউট যেটা আসছে সেই দুটো রেশিও হচ্ছে 1/3। এবং এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বিটা। ওটাই বিটা। ভিএফ বাই ভি আউটকে আমরা কি বলি, এটাই হচ্ছে আমার বিটা, এটাই হলো আমার বিটা। তার মানে বিটা সমান অ্যাকচুয়ালি 1/3 আসছে, এই ছবি অনুযায়ী বিটা সমান আমাদের অ্যাকচুয়ালি আসছে কত, 1/3। এখন আমরা কি জানি যে অ্যাজ পার আমাদের বার্কহাউজেনস ক্রাইটেরিয়া, বার্কহাউজেনের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী কি বলেছে না এ ইন্টু বিটা, এ ইন্টু বিটা সমান কত হতে হবে, এ ইন্টু বিটা সমান হতে হবে আমাকে 1, 1 এ ইন্টু বিটা সমান হতে হবে 1। এখন বিটা সমান তো হয়ে যাচ্ছে 1/3, বিটা সমান তো 1/3 হয়ে যাচ্ছে, এ ইন্টু 1/3 সমান হয়ে যাচ্ছে 1। তাহলে এ সমান কত হচ্ছে, এ সমান হয়ে স্যার এটা যাচ্ছে 3 হচ্ছে। 3, এ সমান হয়ে যাচ্ছে 3, এ সমান হয়ে যাচ্ছে 3। এখন আমরা এর ভ্যালু যেটা পেয়েছিলাম, এর ভ্যালু যেটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে, সেটাকে যদি আমরা ওই কন্ডিশনটাকে যদি আপাতত ইগনোর করে দিই, যে আমাদের কন্ডিশনটা যেটা ছিল সেই কন্ডিশনটাকে যদি আমরা ইগনোর করি, মানে এই আর1 আর2 C1 C2 এই কন্ডিশনটাকে যদি আমরা ভুলে যাই আপাতত, ঠিক আছে, তাহলে আমরা এ সমান কি লিখতে পারি, মানে এইটা আমার এসছে কি, বিটার ভ্যালু কত এসছে বলো, বিটার ভ্যালু আমাদের কত এসছে অ্যাকচুয়ালি এখানে যেটা আমরা পাচ্ছি এই অ্যানালিসিস অনুযায়ী, মানে আমরা যদি এই কন্ডিশনটাকে ইগনোর করতাম, মানে 1/3 যদি না ধরতাম ধরো, সেক্ষেত্রে আমাদের বিটার ভ্যালু কত হতো, বিটার ভ্যালু যদি আমরা 1/3 না ধরতাম, মানে আর1 আর2 এন্ড C1 C2 যদি ইকুয়াল না ধরতাম, তাহলে বিটার ভ্যালু কত লিখতাম, বিটার ভ্যালু ওইটাই লিখতাম R2 ইন্টু C1 লিখতাম ডিভাইডেড বাই কত লিখতাম, R1 সরি R2 ইন্টু C1 নিচেও থাকতো, প্লাস লিখতাম হচ্ছে আমাদের R1 C1 স্যার প্লাস R2 C2 R2 C2 আর এটাই লিখতাম তো? R1 C1। হ্যাঁ এটা আমরা লিখতাম, হ্যাঁ এটা আমরা লিখতাম যদি আমরা এই কন্ডিশনটাকে ইগনোর করতাম, বা কন্ডিশন যেটা আর1 আর2 এন্ড C1 C2 ইকুয়াল এই ব্যাপারটাকে যদি আমরা না ধরতাম তাহলে আমাদের এটা আসতো। তাহলে সেই পরিস্থিতিতে আমাদের বিটার ভ্যালু কত হতো, সরি বিটার ভ্যালু তো হয়ে গেল, তাহলে এর ভ্যালু কত হতো সেই পরিস্থিতিতে আমাদের অ্যাজ পার স্যার এটা 1 বাই করে দেবো তাহলে হয়ে যাবে। a ইনটু বিটা 1 বাই করে দেবে, 1 বাই করে দিলে কত হয়ে যাচ্ছে, R2 C1 উপরে থাকছে, R2 C1 উপরে চলে যাচ্ছে, প্লাস হচ্ছে R1 C1 প্লাস হচ্ছে R2 C2 ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে বলো, ডিভাইডেড বাই R2 C1 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। যদি আমরা এই কন্ডিশনটাকে না ধরতাম তো তখন আমরা বাই বাই করে দেবো, একটা একটার সঙ্গে ভাগ করে দেবো, তাহলে R2 C1 বাই R2 C1, এটাকে আমি পার্ট বাই পার্ট ভেঙে দিচ্ছি আসলে, R2 C1 বাই R2 C1 যখন করা যায় তো, প্লাস হচ্ছে R1 C1 প্লাস সরি R1 C1 ডিভাইডেড বাই R2 C1, এরকম তো করা যায়, প্লাস হচ্ছে কত R2 C2 বাই R2 C1,
তাহলে কি কি টার্ম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে দেখো, R2C1 পুরো ক্যান্সেল আউট হয়ে গেল, C1 এর সঙ্গে C1 কেটে গেল, R2 এর সঙ্গে R2 কেটে গেল। তাহলে জিনিসটা কি মানে স্ট্যান্ড করলো, এটা হয়ে গেল 1 প্লাস R1/R2, 1 প্লাস R1/R2 প্লাস C2/C1। এটা হয়ে গেল আমাদের কিসের এক্সপ্রেশন, এটা হয়ে গেল আমাদের গেইনের এক্সপ্রেশন when R1 and R2 not equal and C1 C2 not equal। ঠিক আছে তো, বোঝা গেল? তাহলে যখন আমার মানে ইকুয়াল হবে তখনকার কন্ডিশন এইটা, যে এর ভ্যালু 3 হবে আর আমাদের বিটার ভ্যালু 1/3 হবে। ঠিক আছে, কিন্তু যদি ইকুয়াল না হয়, when R1 R2 আর নট ইকুয়াল, when এটা কোন কন্ডিশনে, when আমরা এখানে পাশে লিখে রাখি, when হচ্ছে আমাদের R1 not equal to R2, R1 not equal to R2 and C1 not equal to C2, C1 টা C2 এর সঙ্গে ইকুয়াল নয়, সেই পরিস্থিতিতে আমরা এই কন্ডিশনটাকে পাচ্ছি। ঠিক আছে তো, এখন এইটা হয়ে গেল আমাদের a এর এক্সপ্রেশন, a is equal to this। এখন এই যে ছবিটা দেখো, এই ছবিতে আমরা এঁকেছিলাম ওয়েন ব্রিজের যে ছবি, সেই ছবি অনুযায়ী যদি আমরা এটাকে রিলেট করবার চেষ্টা করি, এই ছবির সঙ্গে যদি আমরা রিলেট করার চেষ্টা করি, আচ্ছা এই ছবি থেকে আমাকে বলতে হবে যে এখান থেকে a এর ভ্যালুটা কত আসা উচিত। মানে তুমি ধরো এখানে একটা ভোল্টেজ দিচ্ছ, এই টার্মিনালে একটা ভোল্টেজ দিচ্ছ, হ্যাঁ, এবং এটা একটা কিসের মতো বিহেভ করছে, এই যে আমার অ্যাম্পলিফায়ারটা অপঅ্যাম্পটা আছে, এটা কিসের মতো বিহেভ করছে, একটা কি ধরনের অ্যাম্পলিফায়ারের মতো বিহেভ করছে বলতে পারো? এখানে আমরা ইনভার্টিং টার্মিনালে, আমরা নন ইনভার্টিং টার্মিনালে কিন্তু ফিডব্যাকটাকে অ্যাপ্লাই করেছি এবং তার সাপেক্ষে আমরা আউটপুটে কিছু ভোল্টেজ তো আবার পেতে থাকবো। এখন আউটপুটে যে ভোল্টেজটা পাবো তার সঙ্গে যদি আমরা এই নন ইনভার্টিং টার্মিনালে যেটা দিচ্ছি তার যদি রিলেশন বার করার চেষ্টা করি, সেটা কি রকম হবে বলো দেখি, এই অপঅ্যাম্পের সাপেক্ষে যদি ওটাকে বোঝার চেষ্টা করি, দেখো সেইটা কি রকম হবে। আমরা সাপোজ এই জায়গায় ভোল্টেজটাকে Vx ধরলাম, সিম্পলিসিটি আমরা Vf ও ধরতে পারতাম, ধরো আমি এটাকে Vx ধরলাম, কোথাকার ভোল্টেজকে এই নন ইনভার্টিং এ যেটা অ্যাপ্লাই করেছে ওটাকে Vx ধরলাম। আচ্ছা ওটা যদি Vx হয় তাহলে এখানে ভোল্টেজ কত, এখানেও ভোল্টেজ Vx হবে, এটাও Vx হবে। এখানে ভোল্টেজ কত, এই গ্রাউন্ড আছে মানে এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট। তাহলে আমাকে বলো এই রাস্তা দিয়ে যে কারেন্ট যাবে, এই রাস্তা দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টের মান কত। সাপোজ এই কারেন্টকে আমি I1 নাম দিলাম, I1 সমান কত, I1 এর মানটি হবে 0 মাইনাস Vx বাই R3, 0 মাইনাস Vx বাই R3। ঠিক, আচ্ছা এখান দিয়ে যে কারেন্টটা চলে আসবে, এখান দিয়ে যে কারেন্টটা চলে আসবে, সাপোজ আমি সেটাকে I2 নাম দিলাম, তাহলে I2 কারেন্টের মান কত, I2 কারেন্টের মান কত, এটা কি লিখলাম, এটা হচ্ছে R3, 0 মাইনাস Vx ডিভাইডেড বাই R3। হ্যাঁ, আর I2 কারেন্টের মানটা কত, Vx I2 কারেন্টের মান Vout by R4, Vx মাইনাস Vout ডিভাইডেড বাই R4। ঠিক আছে, Vx মাইনাস Vout বাই R4। এখন দুটো কারেন্ট তো ইকুয়াল হতেই হবে, এই দুটো কারেন্ট তো ইকুয়াল হতে হবে, I1 যেটা আর I2 যেটা তারা তো সেম হবে, কারণ এর ভেতরে তো কিছু ঢুকবে না, এখানে তো কোনো কারেন্ট ঢুকবে না, তাহলে I1 ইজ ইকুয়াল টু I2 হতে হবে। তাহলে সেই কন্ডিশন থেকে আমরা বোঝার চেষ্টা করি, I1 ইজ ইকুয়াল টু যদি আমরা I2 লিখি তাহলে কি পাবো ওখান থেকে, I1 ইজ ইকুয়াল টু ধরো I2, স্যার এটা তো স্যার নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো কাজ করবে। এক্স্যাক্টলি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতোই কাজ করছে। তাহলে দেখো একবার আমি ওটাকে প্রমাণও করে দিচ্ছি, 0 মাইনাস Vx বাই R3 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার Vx মাইনাস Vout বাই R4, Vx মাইনাস Vout বাই R4। ঠিক আছে, এখন যেটা আমরা পাচ্ছি এখান থেকে মাইনাস অফ Vx বাই R3 সমান কত হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে Vx বাই R4, Vx বাই R4 মাইনাস Vout বাই R4, এটা হচ্ছে Vout বাই R4, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমি এটাকে কপি করে নিই, একটু এটাকে কপি করে আমি ফার্দার অ্যানালিসিসটা করব। স্যার একটু দাঁড়াবেন একটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইটা তো আমরা পেলাম, এটাকে আমি এক জায়গায় নিয়ে গিয়ে হিসাবটা করছি, এখানে আর জায়গা নেই, আমি অন্য জায়গায় নিয়ে গিয়ে এটাকে হিসাব করছি।
তো যেটা এলো এখান থেকে Vx/R3 ইজ ইকাল টু, এটা মাইনাস আছে আগে, তাহলে এটা থেকে আমরা এরকম ভাবে লিখতে পারি, Vx গুলোকে একদিকে নিয়ে চলে যাব, তাহলে Vx একদিকে নিয়ে চলে যাব, মানে Vx/R3 প্লাস Vx/R4 একদিকে চলে এলো, এবং Vout/R4 ওটাকে আমি অন্যদিকে রাখলাম, Vout/R4টাকে আমি অন্যদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এতে কি হলো, এতে সুবিধাটা হলো আমার যে আমি Vx-টাকে এখানে কমন নিয়ে নেবো, Vx-টা আমার কমন চলে গেল, 1/R3 প্লাস 1/R4, সমান হয়ে গেল কত, Vout/R4, Vout/R4। ঠিক আছে, তাহলে Vout সমান কত হলো, Vout সমান আমরা লিখতে পারি, মানে R4টাকে এদিকে গুণ করে দেবো, মানে R4টাকে যদি গুণ করে দিই তাহলে R4/R4 একটা টার্ম হয়ে গেল, প্লাস আরেকটা টার্ম হয়ে গেল আমার R4/R3 হয়ে গেল, আমি গুণ করে দিলাম এটার সঙ্গে কোনাকুনি, ইন্টু Vx। দ্যাট মিনস আমার Vout যেটা হলো সেইটা ডিভাইডেড বাই যেটা আমার Vx হলো, এই রেশিওটা ইজ ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি 1 প্লাস কত, 1 প্লাস R4/R3। ঠিক আছে, এখানে যেটা পাচ্ছি আমরা, এটা Vout/Vx, মানে এই যে ছবিটা, এটার ভ্যালু কত হলো 1 প্লাস R4/R3। এরকম গেন আমরা দেখতে পেয়েছিলাম আমাদের নন ইনভার্টিং টাইপ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে এরকম আমরা গেন পাই, মানে আউটপুট ভোল্টেজ বাই যেটা আমরা নন ইনভার্টিং এ ইনপুটে অ্যাপ্লাই করেছি সেই ভোল্টেজ। এখন এই ছবিটা দেখো, আবার ছবিটাই চলে এলাম, এই যে ছবিটা আমাদের, সেই ছবিটা আমরা দেখব। তার মানে আমরা এখানে যে ভোল্টেজটা দিচ্ছি, মানে ফিডব্যাক ভোল্টেজ যেটা দিচ্ছি, সেটাই আমার এই অপ অ্যাম্পটার ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ, এছাড়া তো আর অন্য কোনো ইনপুট নেই। আমরা ফিডব্যাক হিসাবে যেটা দিচ্ছি সেটাই ইনপুটের কাজ করছে, এবং তার জন্য আমরা আউটপুটে যেটা পাচ্ছি সেটা 1 প্লাস R4/R3 হচ্ছে। তার মানে এই যে অপ অ্যাম্পের গেন সমান আমরা কি লিখতে পারি, অপ অ্যাম্পের গেন যেটা, সেটা ওইটাই, এই 1 প্লাস R4/R3 ওটাই হলো অপ অ্যাম্পের গেন। ঠিক আছে, এটাই হলো আমার অপ অ্যাম্পের গেন। এখন যদি আমাকে কন্টিনিউয়াস এবং সাস্টেন্ড অসিলেশন পেতে হয়, সাস্টেন্ড অসিলেশন মানে যে অসিলেশনটা অনেক সময় ধরে চলবে, কন্টিনিউ চলতে থাকবে, এরকম অসিলেশন যদি আমাকে পেতে হয়, তাহলে আমার গেনের ভ্যালু কত আসছে, গেনের ভ্যালু আমার এখান থেকে আমরা অপ অ্যাম্পের গেন সমান কত পেয়ে যাচ্ছি, এ সমান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে যে 1 প্লাস R4/R3, এটা আমরা পেয়ে যাচ্ছি অপ অ্যাম্পের গেন সমান। এবং অলরেডি আমরা অপ অ্যাম্পের গেনের তো এটা ভ্যালু পেলামই, কিন্তু সাস্টেন্ড অসিলেশন হওয়ার জন্য আমরা কি পেয়েছিলাম, আমাদের যে আগের বার্কহাউজেন ক্রাইটেরিয়া, এটা তো আমাদের বার্কহাউজেন ক্রাইটেরিয়া, সেখান থেকে আমরা এর ভ্যালু কত পেয়েছিলাম, 1 প্লাস R1/R2 প্লাস C2/C1, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এই দুটো এর ভ্যালু তো আলাদা আর হবে না, এইভাবে আমরা যে এর ভ্যালু পেলাম আর যেটা অপ অ্যাম্পের গেন ক্যালকুলেট করে যে এর ভ্যালু পেলাম, দুটো এর ভ্যালু তো নিশ্চয়ই সমান হতে হবে। তাহলে সাস্টেন্ড অসিলেশন হওয়ার যে কন্ডিশন, সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফর সাস্টেন্ড অসিলেশন, সাস্টেন্ড মানে যেটা চলতে থাকবে, যেটা থামবে না, সাস্টেন্ড অসিলেশন। স্যার হ্যাঁ ভিএক্স আর ওই ভিএফটা দুটো একই তো? হ্যাঁ, দুটো একই। আমি এখানে ফর স্যার এক্সাম্পল ভিএক্স এর কোন পয়েন্টে, ভিএক্স এর কোন পয়েন্টে স্যার? আমি এটাকে ভিএক্স লিখেছি, তোমরা চাইলে এটাকে ভিএফও লিখতে পারো, আমি আলাদা করে লিখলাম, কিন্তু আলাদা করে না লিখলেও চলবে, আমি বোঝানোর স্বার্থে লিখেছি। কিন্তু দেখতেই পাচ্ছ যে এই পয়েন্টে ভিএফ এবং এই পয়েন্টে ভিএক্স, কারণ দুটো তো সেম শর্ট করা পয়েন্ট, তার মানে ভিএক্স ইকুয়াল মানে স্যার ভিএফ, ওটা স্যার ভিএক্স ইজ ইকুয়াল টু স্যার ভিএফ। হ্যাঁ, ভিএক্স ইজ ইকুয়াল টু ভিএফ তোমরা লিখতেই পারো, ঠিক আছে ভিএক্স ইকুয়াল টু ভিএফ লেখাই যায়। ঠিক আছে, তো যেটা হলো এখন আমাদের যেটা সাস্টেন্ড অসিলেশনের যে কন্ডিশন, সেটা কি হলো, সাস্টেন্ড অসিলেশনে আমাকে কি বলেছে, এর ভ্যালু কত, এর ভ্যালু হতে হবে, এর ভ্যালু কত হতে হবে বলো, 1 প্লাস, এটা এসেছিল কত, এ ইজ ইকুয়াল টু আগে 1 প্লাস R1/R2, এটা এসেছিল, প্লাস এসেছিল C2/C1, এটা আমাদের ভ্যালুটা এসেছিল C2/C1। এবার এই যে গেনের ভ্যালু, এটাকে তো নিশ্চয়ই অপ অ্যাম্পের যে গেন তার সঙ্গে সমান হতে হবে, মানে 1 প্লাস R4/R3 এর সঙ্গে এটাকে সেম হতে হবে, 1 প্লাস R4/R3 এর সঙ্গে এটাকে সেম হতে হবে। তাহলে এইখান থেকে একটা আমরা কন্ডিশন লিখতে পারছি, সেই কন্ডিশনটা এরকম যে 1 এর সঙ্গে যে 1 আর এই 1 এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে,
এই ওয়ানের সঙ্গে এই ওয়ানটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি কন্ডিশন হচ্ছে, R1/R2 প্লাস C2/C1 সমান R4/R3। ঠিক আছে, R4/R3। এটা হলো আমাদের ওয়েন ব্রিজ থেকে সাস্টেন্ড অসিলেশন পাওয়ার জন্য কন্ডিশন। যখন আমাদের ওই ব্যাপারটা নেই, কোন ব্যাপারটা না, আমাদের ওই R1/R2 ইকুয়াল এবং C1/C2 ইকুয়াল এরকম কোনো কন্ডিশন যখন নেই, তখন আমরা এটা লিখতে পারি। আর যদি তারা ইকুয়াল হতো, যদি ধরো R1/R2 ইকুয়াল আর C1/C2 ইকুয়াল হতো, তখন R4/R3 রেশিও কত হবে? যদি তারা ইকুয়াল হয়, যদি R1 = R2 হয়, if R1 = R2 and C1 = C2 and C1 = C2, then কি হয়ে যাবে এই কন্ডিশন থেকে? R4 equal to 2R3. হ্যাঁ, R4/R3 = 2R, মানে 2 R4/R3 রেশিওটার ভ্যালু 2 হতে হবে। এটা হলো সাব কন্ডিশন। কিন্তু জেনারেলাইজড কন্ডিশন হচ্ছে R1/R2 প্লাস C2/C1 সমান হচ্ছে R4/R3। এইগুলো হচ্ছে সাস্টেন্ড অসিলেশন পাওয়ার কন্ডিশন। তা ওয়েন ব্রিজ অসিলেটর থেকে সাস্টেন্ড অসিলেশন পেতে গেলে তুমি তো ডিজাইন করবে, ওয়েন ব্রিজের অসিলেটর সার্কিটটাকে ডিজাইন করবে। ডিজাইন করবার সময় এই ব্যাপারগুলোকে মাথায় রাখবে। যদি তুমি R1/R2 ইকুয়াল ধরো, C1/C2 ইকুয়াল ধরো, তখন এই R4 আর R3 এর ভ্যালুগুলো এমনভাবেই চুজ করবে যাতে R4 = 2R1 সরি R4 = 2R3 হয়, 2R3। ঠিক আছে, তো এইভাবে ডিজাইনগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে যদি স্যার? আমাদের হ্যাঁ 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 স্যার আমি এখানে একটা কথা আরেকটা বলে জিনিস নিই। বলুন। হ্যাঁ, একটা জিনিস আমি বলে নিই, দাঁড়াও, একটা কথা আমি বলে নিই। যদি আমাদের R1 = R2 হয়, R1 = R2 হয়, আমি একবার লিখে রাখি ব্যাপারটা। C1 = যদি R1 = R2 ধরো R, and C1 = C2 ধরো C। ঠিক আছে, এই কন্ডিশন আমি একটা ধরলাম। এই কন্ডিশন ধরলে আমাদের কি কি সাব কন্ডিশনস গুলো আমরা পেয়েছি একবার প্রথম থেকে আমি লিখে রাখি। FR মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সমান কত পাচ্ছি? 1/2πRC, এটা আমরা একটা পাচ্ছি। আচ্ছা, আর কি পেলাম? বিটা কত পেলাম? বিটা পেলাম বিটা ইকুয়াল টু পেয়েছিলাম 1/3, বিটা আর পেলাম A is equal to পেয়েছিলাম শুধু 3। A আমরা পেলাম হচ্ছে শুধু 3। আর এখান থেকে আমরা R4/R3 সমান কত পেলাম? 2। R4/R3 আমরা পেলাম হচ্ছে R4/R3 সমান আমরা পেলাম 2। এটা হলো যখন আমরা দুটোকে ইকুয়াল ধরলাম তখন। আর যদি আমরা নন ইকুয়াল ধরি, আমি এটাকে লিখে রাখি 1 নাম্বার আর 2 নাম্বার করে, তাহলে তোমাদের সামারাইজড ওয়েতে ব্যাপারটা মাথায় থাকবে। 2 নাম্বার কন্ডিশনটা আমি একটু লিখে রাখি। যদি আমার R1 = R2 and C1 = যদি C2 হয়, তাহলে আমাদের FR সমান কত হচ্ছে? FR রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সমান হয়ে যাচ্ছে 1/2π√R1R2 C1C2, R1R2 C1C2। ঠিক আছে, তখন আমাদের বিটার ভ্যালু কত আসছে? বিটার ভ্যালু আমাদের আসছে হচ্ছে উপরে R2C1 ডিভাইডেড বাই নিচে থাকছে কত? R2C1 প্লাস R1C1 প্লাস R2C2 প্লাস হচ্ছে R2C2। এটা একটা হলো। আচ্ছা, এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে আমাদের এটার উল্টো, বিটার উল্টো, R2C1 প্লাস R1C1 প্লাস R2C2 ডিভাইডেড বাই কত? R2C1। ঠিক আছে, আর একটা কন্ডিশন আমাদের আসছে কি, সেটা হলো R4/R3 তার রেশিওটা কত হতে হবে? R4/R3 সমান হতে হবে আমাদের R1/R2 প্লাস C2/C1। তাহলে এই ব্যাপারটা তোমরা সামারাইজড ওয়েতে একটু মনে রাখবার চেষ্টা করবে। সামারাইজড ওয়েতে আমি ব্যাপারটা লিখে ফেললাম যে একটা ওয়েন ব্রিজ অসিলেটরের ক্ষেত্রে দু রকম কন্ডিশন হতে পারে। যখন R1R2 ইকুয়াল, C1C2 ইকুয়াল, তখন একরকম, আর যদি তারা নন ইকুয়াল হয় তখন আরেক রকম। তাহলে দুই কন্ডিশনের এই ভ্যালুগুলো মনে রাখতে হবে যাতে ওয়েন ব্রিজ অসিলেটরকে ডিজাইন করা যায়। ঠিক আছে, হ্যাঁ বলো হাসিরুল, কি বলছিলে?
স্যার ওই জিনিসটা আরেকবার বলুন। ওই একটা হচ্ছে ফিডব্যাক কন্ডিশনের গেনটা আর একটা হ্যাঁ, সাস্টেন কন্ডিশনের গেনটা, ওই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য কিছু নেই তো, মানে ফিডব্যাক, এই যে গেইন যেটা পাচ্ছ, ফিডব্যাক অবস্থায় যে গেইনটা পাচ্ছ, এটা তোমার সবসময়ই পাবে। মানে এটা, এই কন্ডিশনটা তো তোমার সবসময়, মানে এটা সবসময় ভ্যালিড, এই যে ভ্যালুটা এটা সবসময় ভ্যালিড, ঠিক কি না? এই ইকুয়েশন যেটা পাচ্ছ বা এই যে গেনের ভ্যালুটা পাচ্ছ, ওইটা তো বুঝতে পারলাম তো, এটা তো এ অলওয়েজ ইন্টু ভ্যালিড বিটা তো। করছি, তখন হ্যাঁ, স্যার এই এর ভ্যালুটা তো ভ্যালিড সবসময়, কিন্তু সাস্টেন্ড অসিলেশন তখনই হবে যখন তুমি এই কন্ডিশনটাকে ভ্যালিড করবে। এইটা যদি না মেনে চলো, এই যে এ বিটা ইজিক্যাল টু 1, যেটাকে আমরা বার্কহাউজেন ক্রাইটেরিয়া বলি, এই ক্রাইটেরিয়াটাকে যদি না মানো, তাহলে তো আর সাস্টেন্ড অসিলেশন পাবে না। এবার এই সাস্টেন্ড অসিলেশন পাওয়ার জন্য এই ক্রাইটেরিয়া মানতেই হবে। এখন বিটার ভ্যালু আমাদের এইটা আসছে, ফিডব্যাক ফ্র্যাকশন যেটা ভ্যালুটা সেটা আমাদের এইটা আসছে, তাহলে এইখান থেকে যদি আমাকে সাস্টেন্ড অসিলেশনের পেতে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই এই ক্রাইটেরিয়া মানতে হবে, এ বিটা ইজিক্যাল টু 1, এটা তোমাকে মানতে হবে, কারণ বিটার ভ্যালু এটা অলওয়েজ আসবে, এটা কোনো ব্যাপার না, এটা সবসময় আসবে। কিন্তু সবসময় যে এ বিটা ইজিক্যাল টু 1 হবে সেটা কিন্তু নয়। এখন সাস্টেন্ড অসিলেশন পেতে গেলে আমাকে এ বিটা ইজিক্যাল টু 1 করতে হবে, কিন্তু সবসময় যে আসবেই তার তো কোনো মানে নেই, সবসময় যে এ বিটা ইজিক্যাল টু 1 হবেই সেটা তো অলওয়েজ ফ্যাক্ট নয়, অলওয়েজ তো ফ্যাক্ট এটা নয়। তুমি সাস্টেন্ড অসিলেশন পেতে চাইছো বলে তুমি এমনভাবে এটাকে ডিজাইন করছো যাতে এ ইন্টু বিটা ইজিক্যাল টু 1 হয়, কিন্তু সেটা সবসময় হবেই, সেটা তোমাকে তোমাকে ঠিক করতে হবে তুমি চাইছো কি চাইছো না। তার জন্য এর ভ্যালুটা যখন আমি সাস্টেন্ড অসিলেশন পেতে চাইছি, তখনকার কন্ডিশনে এ বিটা ইজিক্যাল টু 1 করে আমরা এর ভ্যালু এটা পাচ্ছি। তার মানে এটা আমরা স্পেশাল কেসে পাচ্ছি, এটা আমরা সবসময় পাচ্ছি না। যদি আমরা চাই সাস্টেন্ড অসিলেশন পেতে, তখন আমরা এর এই ভ্যালুটা পাচ্ছি। কিন্তু আমাদের এর এই যে ভ্যালুটা, এটা আমাদের 1 প্লাস R4/R3, এটা অলওয়েজ ট্রু। এটা আমাদের সাস্টেন্ড অসিলেশন বা ওরকম কিছু ব্যাপার নেই, এটা আমাদের একটা অপ অ্যাম্প থাকলে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে সেটা কাজ করলে অলওয়েজ এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাইড হচ্ছে। তার মানে যদি সাস্টেন্ড অসিলেশন পেতে হয়, তাহলে সাস্টেন্ড অসিলেশন অবস্থায় আমার যে এর ভ্যালু যেটা হলো, এটা তো হলো একটা ভ্যালু এলো, আর সেই ভ্যালুটার সঙ্গে আমরা এই ভ্যালুটাকে রিলেট করব, এই ভ্যালুটাকে আমরা রিলেট করব, কারণ দুটো ক্ষেত্রেই আমরা অ্যাকচুয়ালি এর ভ্যালুই তো বার করছি, তাহলে দুটো এ কে আমরা রিলেট করতেই পারি, এবং সেই দুটো এ কে রিলেট করে আমরা একটা কন্ডিশন অ্যারাইজ করতে পারছি যে R4 অ্যান্ড R3 রেশিওটা কিরকম হওয়া উচিত ইন অর্ডার টু গেট সাস্টেন্ড অসিলেশন। এবার তুমি R4 R3 ভ্যালু অন্য কিছু নিতেই পারো তোমার ইচ্ছা, কিন্তু সেক্ষেত্রে কি হবে, তুমি সাস্টেন্ড অসিলেশনটা পাবে না। ঠিক আছে, সাস্টেন্ড অসিলেশনটা কিন্তু তখন পাবে না। তুমি যদি এই এই কন্ডিশন স্যাটিসফাই না করো, তাহলে সাস্টেন্ড অসিলেশনটা হবে না। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের ওয়েন ব্রিজের আলোচনা। ওয়েন ব্রিজের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা এখানে একটা সার্কিট এরকম ইউজ করছি, এবং এখান থেকে আমরা একটা একটা ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি আমরা আউটপুট জেনারেট করতে পারছি, যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আমরা জেনারেট করতে চাই সেই ফ্রিকোয়েন্সি আমরা জেনারেট করতে পারছি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবং সেই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি জেনারেট করে আমরা সেটাকে ফিডব্যাক হিসাবে দিচ্ছি একটা হাই পাস এবং একটা লো পাস ফিল্টারের ভায়া, আমরা নন ইনভার্টিং টার্মিনালে ফিডব্যাকটাকে প্রোভাইড করছি, এবং তার ফলে একটা কন্টিনিউ একটা আনড্যাম্পড অসিলেশন এখান থেকে আমরা জেনারেট করতে পারছি। এবং তার ফ্রিকোয়েন্সি কত হবে, তার ফিডব্যাক ফ্র্যাকশন কত হওয়া দরকার, গেন কত হওয়া উচিত, এবং এই R4 R3 রিলেশন কি রকম হওয়া উচিত, সেগুলো সব আমরা দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা যদি আমি একটা স্মল অঙ্ক একটা দিই তোমাদেরকে, একটা নিউমেরিক্যাল একটা স্মল প্রবলেম, তোমরা একটু সলভ করার চেষ্টা করো, ক্যালকুলেটরটা একটু নিয়ে রাখবে। ধরো একটা আমার ফিডব্যাক সার্কিট এরকম, আমি একটা ওয়েন ব্রিজ অসিলেটর আমি জেনারেট করতে চাইছি। ঠিক আছে, একটা ওয়েন ব্রিজ অসিলেটর আমরা জেনারেট করতে চাইছি। তা সেই ওয়েন ব্রিজ অসিলেটরের মধ্যে ধরে নাও বলে দেওয়া আছে R1 ইজিক্যাল টু R2। ঠিক আছে, R1 ইজিক্যাল টু R2 এবং C1 ইজিক্যাল টু C2 বলে দেওয়া আছে। এফ যেটা আছে, ফ্রিকোয়েন্সি যেটা আছে, মানে FR, সেটা হচ্ছে বলে দেওয়া আছে 10 কিলোহার্টজ, 10 কিলোহার্টজ। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ভ্যালু বলে দেওয়া হয়েছে 10 কিলোহার্টজ। ঠিক আছে, সি যেটা আছে, সি যেটা আছে, সি এর ভ্যালু, মানে সি এর ভ্যালুটাও বলে দিয়েছে। সি মানে C1 ইজিক্যাল টু C2 ইজিক্যাল টু সি, অ্যাকচুয়ালি ইজিক্যাল টু সি, আমরা এখানে এরকম লিখে দিই C1 ইজিক্যাল টু C2 ইজিক্যাল টু সি, এদের ভ্যালুটা হচ্ছে সি এর সঙ্গে সেম। ঠিক আছে, এবং তারপরে আলাদা করে সি এর ভ্যালু ধরে নাও বলে দিয়েছে যে 0.1 মাইক্রোফ্যারাড, 0.01 মাইক্রোফ্যারাড।
ঠিক আছে, 0.01 মাইক্রোফ্যারাড। তাহলে আমাকে বলতে হবে যেটা, যে এখানে ধরে নাও আর একটা জিনিস বলে দিচ্ছে যে R3 যেটা আছে, R3 ধরো 10 কিলো ওহম বলে দিচ্ছে, হ্যাঁ, R3 ইজিক্যাল টু ধরে নাও 10 কিলো ওহম বলে দিচ্ছে। তাহলে তোমাকে যেটা বার করতে দিয়েছে এই কোশ্চেন থেকে, একটা ওয়েন ব্রিজ অসিলেটর, এটা ওয়েন ব্রিজ অসিলেটর, তোমরা বুঝতেই পারছো ডেটাগুলো দেখে, ওয়েন ব্রিজ অসিলেটর। এটা একটা ওয়েন ব্রিজ অসিলেটরের ডেটা, ঠিক আছে। এখন যেটা আমাকে বলছে যে কোশ্চেন থেকে আর এর ভ্যালুটা কত হবে, আর ইজিক্যাল টু কত হবে সেটা বলো, ঠিক আছে। এবং এ ইজিক্যাল টু কত হবে, মানে গেন ইজিক্যাল টু কত হবে সেটা বলো। এবং R4 যেটা হবে, R4 এর ভ্যালুটা কত হবে সেটা বলো। আমি কোশ্চেনের অনেকগুলো ডেটা বলে দিয়েছি। একটা ওয়েন ব্রিজ অসিলেটর, তার ক্ষেত্রে R1 এর ভ্যালু বলে দিয়েছি, সরি R1 R2 ভ্যালু বলিনি, R1 R2 ইজিক্যাল টু সে R1 R2 ইজিক্যাল টু ধরে নাও R আছে, আরটা তোমাকে বার করতে হবে। R1 ইজিক্যাল টু R2 ইজিক্যাল টু সে R, এবং C1 ইজিক্যাল টু C2 ইজিক্যাল টু ধরো C। ফ্রিকোয়েন্সি যেটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি FR সেটা সমান বলে দিচ্ছে 10 কিলো হার্টজ। যেটা ক্যাপাসিটেন্স আছে মানে C1 ইজিক্যাল টু C2 ইজিক্যাল টু C, সেই C এর ভ্যালুটা বলে দিচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। R3 যেটা আছে ওয়েন ব্রিজ অসিলেটরের, R3 এর ভ্যালু বলে দিচ্ছে 10 কিলো ওহম। এখন এখান থেকে যেটা বার করতে দিয়েছে যে R এর ভ্যালু কত, এ অর্থাৎ গেনের ভ্যালু কত, এবং R4 এর ভ্যালুটা কত। R4 মানে তোমরা জানো ওয়েন ব্রিজের যেটা ফিডব্যাক সার্কিটের যে R4, ওয়েন ব্রিজের যেটা নন ইনভার্টিং টার্মিনালে যেটা R4 কানেক্টেড আছে সেইটা, মানে এই R4 এর ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে এই কোশ্চেন থেকে আমাকে বলো, যেটা বার করতে দিয়েছে যে ডেটাগুলো, সেগুলো কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করবে। প্রথমে কোনটা বার করবে, প্রথমে আর এর ভ্যালুটা স্যার প্রথমে স্যার FR এর ভ্যালুটা সহজে বেরিয়ে যাবে স্যার, FR সব ডেটাই দেওয়া আছে। বলো এফআর কিভাবে করবে, সলিউশন করবে। স্যার FR মানে হচ্ছে স্যার 1/2 পাই RC, এফআর মানে হচ্ছে 1/2 পাই RC। এখান থেকে স্যার আর এর ভ্যালুটা পেয়ে যাবা, সব ভ্যালুই দেওয়া আছে এখানে, সব ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালুটা কত পাচ্ছি বলো, আর ইজিক্যাল টু আমরা লিখতে পারি 1/FR ইন্টু 2 পাই C। 1/2 পাই ইন্টু এফসি, এফআরসি, এফআরসি। আচ্ছা, এখান থেকে বলো আর এর ভ্যালু তাহলে কি আসছে, আর এর ভ্যালুটা স্যার আর এর ভ্যালু আসছে স্যার 1591.5 ওহম। 1/2 পাই, এফআর এর ভ্যালুটা কত বলে দিয়েছে গো, এফআর এর ভ্যালুটা বলে দিয়েছে এখানে 10 10 কিলো কিলো হার্টজ, হার্জ, মানে 10 হার্জে ইন্টু নিয়ে 10 যাবো টু দি আমরা। পাওয়ার হার্জ। হ্যাঁ, 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে আমরা হার্জে চলে গেলাম। 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 করলে আমরা 10 কিলো হার্জকে হার্জে নিয়ে যেতে পারলাম। আর সি এর ভ্যালুটা কত বলে দিয়েছে, সি এর ভ্যালু 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার -6। 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার -6। বেশ, তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালু কত এলো, স্যার 1591.5 ওহম। 1591.5 ওহম, মানে কিলো ওহমে লিখলে এটা কত হয়ে যাবে 1.59। ইন জেনারেল আমরা এক ঘর 1.2 ঘর পর্যন্ত নেব, 1.59 কিলো ওহম, তাই তো। কিলো ওহমে লিখলে 1.59 কিলো ওহম আমরা পেয়ে গেলাম, আমাদের আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আর এর ভ্যালু তো পেলাম, আর কি বার করতে দিয়েছিল এখানে, এ এর ভ্যালু কত হবে। R4, তো R4 টাও সহজে পেয়ে যাবা। R4/R3 মানে 2, আর R3 এর ভ্যালু 10 কিলো ওহম দেওয়া এই আছে, দেখো, হ্যাঁ তাহলে এখানে R4 দেখো, হবে এটা 2 তোমাদেরকে, ইন্টু, হ্যাঁ ওই কন্ডিশনটা মাথায় রাখতে হবে যে R4/R3 ইজিক্যাল টু 2 যেন হয়, এটা মাথায় রাখতে হবে যে যখন আমার R1 R2 ইকুয়াল C1 C2 ইকুয়াল, তখন R4/R3 সমান কিন্তু 2 অবশ্যই হবে। তাহলে এখানে আমাদের R4 ইজিক্যাল টু কত হয়ে যাবে, R4 ইজিক্যাল টু হয়ে যাবে 2R3, তাই তো, 2R3। তার মানে R3 ভ্যালু বলে দেওয়া আছে 10 কিলো ওহম, তাই তো। R3 ভ্যালু এখানে 10 কিলো ওহম বলে দেওয়া আছে, তার মানে এটা হয়ে যাবে 20 কিলো ওহম। 20 কিলো ওহম। আর এর ভ্যালু কত হবে, স্যার এর ভ্যালু হলো 1 প্লাস R4/R3। 1 প্লাস R4/R3, 1 প্লাস R4/R3, তার মানে এটা কত হয়ে যাবে 1 প্লাস 2, 1 প্লাস 2, দ্যাট মিনস 3, তাই তো 3। এটা হয়ে গেল এর ভ্যালু। এর কি ইউনিট হবে কিছু,
গেনের কোনো ইউনিট হবে? স্যার এর না ভ্যালু স্যার গেনের ইউনিট হয় না। স্যার এর ভ্যালু তো 3 আগে মানে ওই কন্ডিশনেই বলা আছে। হ্যাঁ, এমনি কন্ডিশনেও বলা আছে। কন্ডিশনটা যদি মনে রেখে ডাইরেক্ট a ইজ ইকুয়াল টু 3 লিখে দাও তাহলেও হবে। a ইজ ইকুয়াল টু যদি ডাইরেক্টলি 3 লিখে দাও তাও হবে, কারণ অ্যাজ পার কন্ডিশনই আমরা এটা জানি যে a এর ভ্যালু 3 হতে হয় যখন আমাদের এই কন্ডিশন ইকুয়াল হয় তখন। ঠিক আছে, তো এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা দেখলাম, সিম্পল একটা নিউমেরিক্যাল প্রবলেম। ঠিক আছে, এর আগে আমরা একটা ইয়ে পড়েছিলাম, অসিলেটর এক ধরনের পড়েছিলাম। সেই অসিলেটরের নাম কি? আগের দিন আমরা পড়েছিলাম কলপিট অসিলেটর। তার একটা প্রবলেম আমি দিচ্ছি, তোমরা এটা আমাকে সলভ করে পাঠাবে। ঠিক আছে, এটা আমাকে সলভ করে পাঠাবে। একটা আমি কি আঁকবো, একটা কলপিট অসিলেটরের আমি পিকচার আঁকবো বা ডায়াগ্রাম আঁকবো। ডায়াগ্রাম এঁকে তোমরা আমাকে ভ্যালুগুলোকে হিসাব করে বলে পাঠাবে, লিখে, মানে এটা সলভ করে পাঠাবে। এরকম একটা অসিলেটর আছে, এখানে ধরো এটা ইনভার্টিং আর এটা ধরো নন ইনভার্টিং টার্মিনাল। আচ্ছা, এখানে আমাদের কি কি থাকে? কলপিট অসিলেটরের মধ্যে থাকবে আমাদের হচ্ছে একটা ইন্ডাক্টর থাকবে, আর তার সঙ্গে প্যারালালে কে থাকবে? প্যারালালে থাকবে একটা ক্যাপাসিটর এবং আরেকটি ক্যাপাসিটর। এরকম এরা মিলে এটা তৈরি করছে ট্যাঙ্ক সার্কিট। এই ট্যাঙ্ক সার্কিটের সঙ্গে আমি কাকে জুড়ে দেবো? ট্যাঙ্ক সার্কিটের সঙ্গে আমি এইটাকে জুড়ে দেবো, আউটপুটটাকে। ঠিক আছে, আউটপুটটাকে জুড়ে দিলাম এবং এইটা যেটা করব, এইটাকে আমি গ্রাউন্ড করে দেবো। এই পয়েন্টটাও গ্রাউন্ডেডই হবে এবং এটা গ্রাউন্ড। আচ্ছা, আর এইটাকে আমরা এখানে কানেক্ট করে দেবো। টার্মিনালটা আমার এখানে কানেক্টেড হয়ে যাবে। এখানে আমাদের একটা রেজিস্টারও ইউজ হবে। এই যে সার্কিটটা, এটা হলো আমাদের একটা কলপিট অসিলেটরের পিকচার। এখানে আমরা এটা একটা ভি আউট পাচ্ছি। আচ্ছা, এটা হলো আমাদের C1, এটা হলো আমাদের C2, আর এটা হলো L, আর এটা হলো R1, আর এটা হলো R2। এরকম ধরে একটা কলপিট অসিলেটর দিয়ে দেওয়া স্যার হয়। নামটা কি বললেন? কলপিট অসিলেটর, কলপিটস, এর আগে যেটা পড়ানো হয়েছিল। ঠিক আছে, কলপিটস অসিলেটর, COLPITT। এটা আমরা এর আগে পড়েছি অলরেডি। এর আগে যেটা আমরা পড়েছিলাম সেটা এটাই, কলপিটস অসিলেটর ইউজিং অপ অ্যাম্প। এখন এই কলপিট অসিলেটরের মধ্যে আমার যেগুলো দেওয়া আছে, যে ডেটাগুলো দেওয়া আছে, সেগুলো কি কি? প্রথমে হচ্ছে আমার C1 সমান দেওয়া আছে। C1 সমান বলো 10 ন্যানোফ্যারাড, 10 NF ন্যানোফ্যারাড দেওয়া আছে। C2 সমান বলে দেওয়া আছে 2 ন্যানোফ্যারাড, C2 সমান বলে দেওয়া আছে 2 ন্যানোফ্যারাড। L ইন্ডাকটেন্স, তার ভ্যালু বলে দেওয়া আছে 20 মিলি হেনরি, 20 মিলি হেনরি। এখন যেটা বলছে যে R1 এর ভ্যালু ধরো বলে দেওয়া আছে 1 কিলো ওহম। ধরো R1 যেটা আছে এটা, এর ভ্যালু বলে দিচ্ছে 1 কিলো ওহম। ঠিক আছে, এইগুলো বলে দেওয়া আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে। এটা একটা কলপিট অসিলেটরের ছবি এরকম এঁকে দেওয়া আছে এবং এগুলো কোশ্চেনে বলে দেওয়া আছে। এখন যেটা তোমাকে বার করতে বলছে, বার করতে কি হবে না, ফাইন্ড এফ, মানে ফ্রিকোয়েন্সি যেটাতে অসিলেট করবে সেই ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। অ্যান্ড যেটা আমাদের R2 যেটা আছে, R2 ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, এফ এবং R2 এই দুটো ভ্যালু বার করে বলতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বার করে দাও, এর সঙ্গে কমা দিয়ে আমি বললাম বিটা। বিটার ভ্যালু কত হবে? বিটা মানে হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন। এফ বার করো, এর ফ্রিকোয়েন্সি কত হবে বার করো, R2 ভ্যালু কত হবে বার করো, এবং বিটার ভ্যালু কত হবে, মানে এর ফিডব্যাক ফ্র্যাকশনের ভ্যালু কত হবে সেইটা ক্যালকুলেট করো। ঠিক আছে,
এই কোশ্চেনটা আমাকে সলভ করে পাঠাও তোমরা কালকের মধ্যে পাঠাও, ঠিক আছে? এটা ছবি তুলে রাখো, ছবি তুলে রেখে এটা কালকের মধ্যে আমাকে সলিউশন করে যে ইমেল আইডি বলেছিলাম এর আগে, আগের অ্যাসাইনমেন্টে যে ইমেল আইডিতে বলা হয়েছিল সেই ইমেল আইডিতে সেন্ড করো, ঠিক আছে? সবার হয়ে গেছে? প্রবলেমটা নোট ডাউন করা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আগের একটু পড়াটা দেখে নাও, কলপিট অসিলেটরে যেটা পড়ানো হয়েছিল সেই অনুযায়ী এটা কিভাবে কি করবে সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আর কি কি আছে স্যার? ব্যাস এই চ্যাপ্টার এখানেই শেষ, এই চ্যাপ্টার আমাদের এখানেই শেষ, ঠিক আছে? নেক্সট দিন থেকে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো। স্যার আগের অ্যাসাইনমেন্ট গুলো চেক করেছেন? অ্যাসাইনমেন্ট গুলো